হ্যালো এভরিওয়ান, কী অবস্থা সবার? আজকের প্রশ্ন হচ্ছে যে ঢাকা মেট্রোপলিটন পুলিশ অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, যেটা 16তম গ্রেড, পরীক্ষাটা হইল 17 জানুয়ারি 2025। গণিতের প্রথম প্রশ্নটা হচ্ছে যে এক সরলকোণের মান কত? আচ্ছা, তাহলে এক সমকোণ সমান আমরা কত জানি? 90 ডিগ্রি, আর দুই সমকোণ সমান 180 ডিগ্রি। সরলকোণ কত ডিগ্রি? 180 ডিগ্রি। তাহলে কোণ মান কত হয়? 180 ডিগ্রি। শেষ। এরপরে হচ্ছে 3 ফুট পর পর গাছের চারা রোপণ করলে 27 ফুট দৈর্ঘ্যের রাস্তার দুই ধারে মোট কতটি গাছের চারা রোপণ করা যাবে? আচ্ছা, তাহলে গাছের চারা কই পাশে, মানে দুই পাশে, মানে অর্থাৎ দুই ধারে রোপণ করা করবে। এখন কতটি গাছের চারা রোপণ করা যাবে? তাহলে আমরা এক পাশে বের করি, এক পাশ থেকে বের করার পর দুই পাশে বের হয়ে যাবে দুই ধারে গুণ করে দিলে। তাহলে রাস্তার এক পাশে গাছের সংখ্যা, রাস্তার এক পাশে গাছের সংখ্যা ইকুয়াল কত দেওয়া আছে? কত ফুট? 27 পাই হচ্ছে কত ফুট পর পর? 3 প্লাস 1, তাহলে 3 নং 27 আর 1 কত হচ্ছে 10টি। তাহলে এক পাশে কতটি বের হইল? 10টি। দুই পাশে, অতএব দুই পাশে গাছের সংখ্যা সমান কত? 2 গুণন 10 ইকুয়াল 20টি। ইজি ম্যাথ ছিল, কিন্তু পরীক্ষার হলে মাথা আসে না। আচ্ছা, পরের প্রশ্নটা হচ্ছে যে 11 থেকে 20-এর মধ্যে মৌলিক সংখ্যাগুলো কি কি? 11 থেকে 20-এর মধ্যে মৌলিক সংখ্যা বের করতে বলছে। 11 থেকে কিন্তু, তাহলে হচ্ছে 11 দিতে হবে। মৌলিক সংখ্যা অর্থ হচ্ছে কি? অন্য এক এবং অন্য কোনো এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা কি ভাগ করা যায় না, সেটা হচ্ছে মৌলিক সংখ্যা। 11, 12 যাই, তারপর হচ্ছে কত? 13, 14, 15, 16, 17, 17 ভাগ করা যায় না। 18 যায়, 19 যায় না, 20-এর ভিতরে। তাহলে কয়টা? 1, 2, 3, 4টা হচ্ছে কি 11 থেকে 20-এর মধ্যে মৌলিক সংখ্যা। পরের প্রশ্নে আসি আমরা। বলছে যে একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ। প্রস্থ 8 মিটার হলে কি করতে বলছে? দৈর্ঘ্য পরিসীমা বের করতে বলছে। আচ্ছা, তাহলে প্রস্থের 3 গুণ, প্রস্থ সমান 8, এখানে ধরতে হবে না ভাই। প্রস্থ সমান 8 মিটার, অতএব দৈর্ঘ্য সমান কত হবে? দেখো তো ভাই, দৈর্ঘ্য ইকুয়াল 3 গুণন 8 সমান 3 8 কত? 24 মিটার। এখানে ধরা লাগবে না। তাহলে দৈর্ঘ্য বের হলো, প্রস্থ বের হলো, পরিসীমা সমান কি আমরা কি জানি? অতএব পরিসীমা সমান, পরিসীমা ইকুয়াল 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, 24 প্লাস 8, 32-এ 2 দিয়ে গুণ করলে হচ্ছে কি 64 মিটার। এই তো হয়ে গেল। ডান। ধারার পুরো সংখ্যাটি লিখুন। ধারা কি দেওয়া আছে? 3, 4, 7, 11 ডট 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 ডট, মানে পুরো সংখ্যাটা। তাহলে দেখেন তো এখানে পার্থক্য কত? 1। পরের পার্থক্য 4, 4, 3, 3, 7, পরে হচ্ছে হইল আপনার 11 না, 8, 9, 10, 11,
8 9 10 11 কত 4। এখন দেখেন এভাবে বাড়তেছে আসলে। এখানে পার্থক্য কত 1, আবার এখানে পার্থক্য কত, এখানে পার্থক্য কত 2, আর এখানে পার্থক্য হচ্ছে কি 1। তাহলে প্রথমে কত হবে, এখানে 2 পরে কত 1, তাহলে এটা দ্বিগুণ কত নিশ্চয়ই 8, তাই তো। ওয়েট করেন। আচ্ছা, এখন দেখেন এটা হচ্ছে একটা ফিবোনাক্কি ধারা। এটা হচ্ছে কেটে কি ফিবোনাক্কি ধারা, ফিবোনাক্কি ধারা। আচ্ছা, তাহলে শেষের পদ কত 11, শেষের পুরো পদ 7, তাহলে কত হচ্ছে 18। তাহলে ভাইকে আপনি 18 পরে কীভাবে করবেন, 18 প্লাস কত 11, এরপরের সংখ্যাটা বের করতে পারেন। এই নিয়মে করা যাবে না আপাতত। পরের সংখ্যায় আসি আমরা, পরের প্রশ্নে আসি। এখানে বলছে 2 নম্বর প্রশ্ন যে 3600 টাকা করে 2টি চেয়ার বিক্রি করা হয়েছে। 3600 টাকা করে মানে হচ্ছে পার চেয়ারের দাম কত 3600, তাহলে 2টা চেয়ারের মূল্য কত 7200, অর্থাৎ 7200 টাকা। তাহলে লিখতে পারি যে 2টি চেয়ারের বিক্রয় মূল্য সমান 3600 ইন্টু 2 ইকুয়াল 7200, 7200 টাকা। ওয়েট, আর বলছে যে 20% লাভে একটি 20%, আবার ঠিকই বলছে 20% লোকসানে বিক্রি করে সব মিলে কত টাকা লাভ বা লোকসান হয়েছে। আচ্ছা, এখন দেখেন তাহলে 20% লাভে করি, 20% লাভে বিক্রয় মূল্য 120। আচ্ছা, তাহলে দেখেন 20% লাভে মানে কি 120 টাকায় কি করছে, বিক্রি করছে। ক্রয় মূল্য যখন কত টাকা 100 টাকা, এখানে আমরা ধরি ক্রয় মূল্য 100 টাকা দিতে পারতাম। তাহলে বিক্রয় মূল্য সমান কত 100 প্লাস 20 সমান হচ্ছে, একটু বেশি লিখি 120 টাকা। আবার 20% লোকসানের মানে কি 80 টাকা। বিক্রয় মূল্য কত 120 টাকা, তাহলে ক্রয় মূল্য কত 100 টাকা। দেখতে পারি যে বিক্রয় মূল্য 120 টাকা হলে ক্রয় মূল্য কত 100 টাকা হলে ক্রয় মূল্য সমান কত 100 টাকা। আচ্ছা, তাহলে বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য কত হবে, কম হবে না, 100 বাই হচ্ছে কত 120 টাকা। এখন কত 3600 টাকা বিক্রয় মূল্য, 3600 টাকা হলে এই যে 20%টা, এখানে আমি এই যে 7200 টাকাটা দিব না, কিন্তু এখানে একটা যেটা 20%, 3600 টাকা হলে ক্রয় মূল্য ইকুয়াল 100 ইন্টু 3600 হচ্ছে কত 120 টাকা। আচ্ছা, এখন দেখেন 10 দিয়ে কাটাকাটি করি, 10 দিয়ে কাটাকাটি করলে হচ্ছে এখান থেকে হচ্ছে কত 12, আর এখানে 10, এই 12 দিয়ে আবার 36-এর ভিতরে 12 24, 24, হ্যাঁ 3 12 36, তাহলে থাকতেছে হচ্ছে 10 ইন্টু 300 মানে হচ্ছে কত 3000 টাকা।
20% লাভের ক্রয় মূল্য কত? 3000 টাকা। পরটা যাই। এবার হচ্ছে কি 20% ক্ষতিতে, 20% বোঝাতে পারলাম তো ভাই? 20% ক্ষতিতে মানে কি বিক্রয় মূল্য কত টাকা? 80 টাকা। লিখে দিই, বিক্রয় মূল্য সমান কত? 100 মাইনাস 20 সমান কত? 80 টাকা। এখন বিক্রয় মূল্য 80 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা। বিক্রয় মূল্য 80 টাকা হলে ক্রয় মূল্য কত? 100 টাকা। 1 টাকা হলে কত? একদম সরাসরি লিখে দিই, বিক্রয় মূল্য 3600 টাকা হলে, 3600 টাকা হলে ক্রয় মূল্য ইকুয়াল 100/80 ইন্টু 3600। এখানে দেখেন 10 দিয়ে ভাগ করি, 10 10 100 আর 10 দিয়ে 8, তাই তো? 8 হলে এখন আবার 36 এখন কাটবো আমরা 2 দিয়ে কাটি দেখি, 4 আর 36 হচ্ছে কত? 18 দ্বিগুণে 36। হ্যাঁ, এখন এখন ওয়েট করেন ভাই। আচ্ছা, এরপরে দেখেন আবার 2 দিয়ে কাটি 5, আবার 2 দিয়ে কাটলে 2। হ্যাঁ, এখন 2 দিয়ে 18 ভিতরে 9 আর 2টা শূন্য আছে, তাহলে ইকুয়াল আমাদের থাকলে কি সর্বশেষ 5 ইন্টু 900 মানে কি 5 নং 45 আর কত 2টা শূন্য মানে কি 4500 টাকা। তাহলে 20% লোকসানে মানে কি 4500 টাকা সে কি ক্রয় করছিল। এখন মোট ক্রয় মূল্য বের করি, তো মোট ক্রয় মূল্য ইকুয়াল 3000 আর 4500, 3000 প্লাস 4500 ইকুয়াল কত? 7500 টাকা। তাহলে অতএব ক্রয় মূল্য হচ্ছে 7500 টাকা, তার বিক্রয় মূল্য হচ্ছে কি 7200 টাকা। তাহলে কি বেশি হয়েছে কোনটা? ক্রয় মূল্য। অতএব লোকসান, অর্থাৎ মোট লোকসান ইকুয়াল 7500 মাইনাস 7200 টাকা আমরা লিখতে পারি। তাহলে হতো কি 300 টাকা তার লোকসান হয়েছে। তাহলে উত্তরটা হচ্ছে কি সব মিলিয়ে কত লাভ আর লোকসান হয়েছে, অর্থাৎ তার 300 টাকা কি লোকসান হয়েছে। আচ্ছা, 300 টাকা। এই ছিল দ্বিতীয় অঙ্কটা। তৃতীয় অঙ্কে আসি আমরা। আচ্ছা, তৃতীয় ম্যাথটা হচ্ছে যে a স্কোয়ার মাইনাস 2a প্লাস 1 ইকুয়াল 0 হলে দেখান যে a পাওয়ার 4 প্লাস 1 বাই a পাওয়ার 4 ইকুয়াল 2। আমাদের সচরাচর কি দিয়ে থাকতো a প্লাস 1 বাই 4 বা এক্স প্লাস যেটা থাকলে আমরা ইজিলি করতে পারতাম, তাই না ভাই? তাহলে সলিউশন a স্কোয়ার মাইনাস 2a প্লাস 1 ইকুয়াল 0 বা a স্কোয়ার প্লাস 1 আর এটা ডান পাশে দিয়ে দেই, তাহলে কি হবে 2a বা উভয় পক্ষের এ দ্বারা ভাগ করি, ভাগ করলে আসতেছে হচ্ছে
উভয় পক্ষে ভাগ করলে এইখানে আসতেছে a প্লাস 1/a ইকুয়াল কত 2। এটা দিয়ে থাকতো একটু ভাঙে নিতে হচ্ছে, এটাই ঝামেলা। তাহলে আমরা লিখতে পারি লেফট হ্যান্ড সাইড বা বাম পক্ষ, লেফট হ্যান্ড সাইড ইকুয়াল a পাওয়ার 4 প্লাস কত 1/a পাওয়ার 4। তাহলে a স্কোয়ার পাওয়ার হোল পাওয়ার প্লাস 1/a স্কোয়ার হোল পাওয়ার, a স্কোয়ার প্লাস b স্কোয়ার। তাহলে সূত্র কি জানি আমরা, a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab, a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab। ওকে, a স্কোয়ার প্লাস 1/a তার কি হোল স্কোয়ার মাইনাস 2ab। আচ্ছা, এর শুধু 2 থাকবে। আমার এখানে ভিতরে ভাঙা যায় যে a স্কোয়ার প্লাস b স্কোয়ার আমার ভিতরে ভাঙানো যায়। তাহলে কি এখানে আসতেছে যে a প্লাস 1/a তার হোল স্কোয়ার মাইনাস 2ab, তাই তো? আচ্ছা, সেকেন্ড ব্র্যাকেট দিলে বেটার, তার হোল স্কোয়ার মাইনাস 2 থাকে শুধু। তাহলে এটার মান কত 2 স্কোয়ার মাইনাস 2 তার কি হোল স্কোয়ার মাইনাস কত 2। 4 থেকে 2 বার দিলে কত 2 স্কোয়ার মাইনাস 2। 4 থেকে 2 বার দিলে কত, 4 থেকে 2 বার দিলে হচ্ছে কত 2। যে এইখানে গিয়ে যে এইখানে একটু ঝামেলা লাগে, আর কোনো সমস্যা নেই, ঠান্ডা মাথায় করলে অ্যান্সার হয়ে যাবে। হ্যাঁ, যেটা হচ্ছে কি রাইট হ্যান্ড সাইড, ডান পক্ষ হয়ে গেল। পরের প্রশ্নে আসি আমরা। আচ্ছা, এরপরে হলো সাধারণ জ্ঞান, যেটার মার্ক ছিল হচ্ছে 15। প্রথম প্রশ্ন হচ্ছে যে লাইন অফ কন্ট্রোল কোন দুটি দেশের সীমান্তবর্তী রেখা? এটা হচ্ছে কি ভারত এবং কি পাকিস্তানের সীমান্তবর্তী রেখা। ভারত ও পাকিস্তান, আচ্ছা, তারপরে হচ্ছে দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে রেনেসাঁর সূত্রপাত কোন দেশে? রেনেসাঁর সূত্রপাত কোন দেশে? ইতালি। তৃতীয় প্রশ্ন হচ্ছে বাংলাদেশের সর্বোত্তরের জেলা থেকে হিমালয়ের কোন শৃঙ্গ দেখা যায়? এটা হচ্ছে কি কাঞ্চনজঙ্ঘা। জঙ্ঘা, এটা হচ্ছে কি তার বাঙালি আসতেছে হচ্ছে নিওপ্লাচ, যারা টাইপ করা ভালো জানে, নিওপ্লাচ। মুক্তিযুদ্ধে চট্টগ্রাম কত নম্বর সেক্টরের অধীনে ছিল? চট্টগ্রাম হচ্ছে কত 1 নং সেক্টরের অধীনে ছিল। 1 নং সেক্টর। যারা দেখতেছেন বিভিন্ন জায়গা থেকে আমার ভিডিওটা, যে যে সেক্টরের এখন জেলা সেটা কমেন্টে জানাবেন। HTTP এর পূর্ণরূপ কি? এটা হচ্ছে কি হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। হাইপার টেক্সট ট্রান্সফার, TRANSFER ট্রান্সফার প্রোটোকল, PROTOCOL প্রোটোকল। ওকে, তারপর হচ্ছে বাংলাদেশের উষ্ণতম ও শীতলতম স্থানের নাম লেখন। আচ্ছা, তাহলে কি লিখবো আমরা? উষ্ণতম জায়গা হচ্ছে মদিনাশয়। উষ্ণতম হলো আপনার লালপুর নাটোর। যাবো এক সময় এই দুইটা জায়গায়, লালপুর নাটোর। লালপুরে
আর শীতলতম হচ্ছে হইল আপনার লালখান, সিলেটের লালখান সিলেট। ঠিক আছে, সিলেটের লালখান হচ্ছে কি ঠান্ডা, যেহেতু শীতকাল চলতেছে প্রচণ্ড ঠান্ডা থাকবে সেখানে। সার্কের সর্বশেষ সদস্য রাষ্ট্র কোনটি? আফগানিস্তান। আফগানিস্তান হচ্ছে কি সর্বশেষ সার্কের সদস্য। সার্কের সদস্য হচ্ছে কি 8টি। ঠিক আছে, আচ্ছা, বাংলা ভাষাকে কম্পিউটারে অন্তর্ভুক্ত করার জন্য যে কোড ব্যবহার করা হয় তার নাম কি? এটা হচ্ছে কি ভাই ইউনিকোড। এটা অনেকে মনে হয় ভেবে পারে নাই, সহজের ভিতরে কঠিন এটা। তারপরে প্রশ্ন হচ্ছে 2024 সালে সাবরুমিলা ফুটবল চ্যাম্পিয়নশিপে কোন দেশকে হারিয়ে বাংলাদেশের মেয়েরা জয়লাভ করেছে? এটা হচ্ছে কি নেপালের মেয়েদের হারিয়ে কি বাংলাদেশ জয়লাভ করেছে মেয়েরা। এই ছিল। পরের প্রশ্নে আসি। পরের প্রশ্ন হচ্ছে যে সুন্দরবন বাংলাদেশের কোন কোন জেলায় বিস্তৃত? খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, বরগুনা, পটুয়াখালী। খুলনা লিখি আমরা যে খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, বরগুনা ও পটুয়াখালী জেলায় বিস্তৃত। পটুয়াখালী জেলায় কি বিস্তৃত? 1, 2, 3, 4, 5টা জেলায় বিস্তৃত। ডেঙ্গু জ্বরের কারণে রক্তের কোন কণিকা কমে যায়? অনুচক্রিকা। কাজ করে কি? রক্ত জমাট বাঁধা। অনুচক্রিকা। আচ্ছা, অনুচক্রিকা কি কণিকা কমে যায়। জাতিসংঘ কত তারিখে গঠিত হয়? আচ্ছা, 24 অক্টোবর 1945। 24 অক্টোবর 1945। আপনাদের কাছে প্রশ্ন থাকলো যে জাতিসংঘের বর্তমান সদস্য রাষ্ট্র কতটি এবং এর সদর দপ্তর কোথায়? কমেন্টে জানাবেন। তারপর হচ্ছে কি ইন্টারপোল এর পূর্ণরূপ কি? ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ অর্গানাইজেশন। ইন্টারন্যাশনাল পুলিশ ইন্টারন্যাশনাল ক্রিমিনাল CRIMINAL ক্রিমিনাল ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ POLICE পুলিশ অর্গানাইজেশন ইন্টারন্যাশনাল পুলিশ অর্গানাইজেশন। ইন্টারপোল ওই যে যারা যে পলাতক হয়েছে 5 তারিখের পর ওদের কিসের মাধ্যমে নিয়ে আসতে হবে? ইন্টারপোল। তার দেশে ফিরবে না তারা। নোবেল পুরস্কারের প্রবর্তক কে? নোবেল পুরস্কারের প্রবর্তক হচ্ছে কি আলফ্রেড নোবেল। আলফ্রেড নোবেল। এবং কোন সাল থেকে প্রবর্তন করা হয়? 1901 সাল থেকে এটা প্রবর্তন করা হয়। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা করিব
বেতন স্কেল কত? বেতন স্কেল হচ্ছে কি 9,300 থেকে 22,490 টাকা, ঠিক আছে। এবং এটার গ্রেড হচ্ছে কি 16তম গ্রেড। ধন্যবাদ সবাইকে, থ্যাংক ইউ এভরিওয়ান। দেখা হবে আবার নতুন ভিডিওতে। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য। কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই কমেন্টে জানাবেন, নিরুৎসাহিত না করে উৎসাহিত করবেন। আশা করি দেখা হবে আবার শীঘ্রই।